আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস বলছি। গত প্রায় ১.৫ মাস ধরে যে বিষয়টি নিয়ে সারা ভারত উত্তাল হয়ে রয়েছে, সেই নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধরা পড়ল মহারাষ্ট্রের লাটুরে এক কোচিং সেন্টারের মালিক, যিনি আবার কংগ্রেসের নেতা। তার সঙ্গে কংগ্রেসের বহু নেতার ছবি বিভিন্ন সময়ে দেখা গেছে, সামাজিক মাধ্যমে উঠে এসেছে। এমনকি রাহুল গান্ধীর সঙ্গেও সেই তার ছবি এখানে উঠে এসছে, সামাজিক মাধ্যমে দেখা গেছে। অথচ ইতিমধ্যে এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়ে গেছেন এখন ধর্মেন্দ্র প্রধান, এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছেন এই পুরো ঘটনা, সেই ঘটনায় যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে নাকি বন্দুকে গুলি চালাবার অর্ডার দিয়েছেন, পেলেট গানের সেই গুলি চালাবার অর্ডার দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুতরাং অমিত শাহকেও পদত্যাগ করতে হবে, না হলে কাজ করতে দেয়া হবে না লোকসভায়, রাহুল গান্ধী বলেছেন। এবং সমস্ত সবাই বলেছেন, যারা, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে, কংগ্রেস শুধু নয়, ইন্ডি জোটের যারা বললাম না যে গত 24শে জুলাই থেকে একেবারে যন্তর মন্তর সহ সারা দেশে আন্দোলন শুরু হয়েছে এবং বহু জায়গায় হিংসাত্মক হয়েছে যে আন্দোলন, সেটা হচ্ছে এই নিট কোয়েশ্চেন পেপার, সেটা ফাঁস হওয়া। এই ফাঁস হওয়াতে এখন মহারাষ্ট্রের লাটুর মডিউল, এখানে সিবিআই তদন্তে নেমে সেখানটাকে তারা খুঁজে পেয়েছে। অ্যাকচুয়ালি এটা পেয়েছে মহারাষ্ট্রের যে এসআইটি, তারা পেয়েছে এবং তারা কেস হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআইকে। কারা ধরা পড়েছে? মহারাষ্ট্রের লাটুর মডিউল। এই লাটুর মডিউল এরা স্থানীয় কোচিং সেন্টার এবং শিক্ষকদের একটা চক্র সক্রিয় ছিল। এদের নামগুলো প্রথমে একবার বলে নিই, তারপরে দেখা যাবে যে এরা কীভাবে তাদের কাজকর্ম করত। যেমন যারা অভিযুক্তদের মধ্যে মূল যুক্ত রয়েছে যারা অন্য ব্যক্তিরা, তাদের নাম হচ্ছে সঞ্জয় তুকারাম যাদব, লাটুরের জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কোচিং সেন্টারের সাথে যুক্ত; জলিল খান উমর খান পাঠান, লাটুরের আরেকটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক, যিনি প্রাইভেট টিউশন ও কোচিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন; গঙ্গাধর, ইনি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত পরিচালক; লিঙ্কম্যান, যিনি দিল্লি এবং অন্যান্য রাজ্যের চক্রের সঙ্গে সমন্বয় রেখে দিতেন। এদের এছাড়া নাম পাওয়া গেছে আরও একজনের, তার নাম হচ্ছে শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর। এর মধ্যে পরে জানা যাচ্ছে যে মোটেগাঁওকর এবং শেষে যার নামটা করলাম গঙ্গাধর, এরা দুজন হচ্ছে এই চক্রের কিংপিন। তদন্তের কি বেরিয়ে এসেছে এ পর্যন্ত? সিবিআই এর তদন্তে উঠে এসেছে যে লাটুর মডিউলটি এককভাবে কাজ করছিল না। এরা বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মতো অন্যান্য রাজ্যের প্রধান যে প্রশ্ন ফাঁস চক্র, তাদের সঙ্গে এদের সরাসরি যোগাযোগ ছিল।
সিবিআই ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইতিমধ্যে। লাটুরের এই ঘটনাটি প্রমাণ করে যে নিট পরীক্ষায় অনিয়মের জাল শুধু একটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন রাজ্যের কোচিং সেন্টার ও মধ্যস্থতাকারীদের একটা সুসংগঠিত সিন্ডিকেট, যেটা সারা ভারত জুড়ে ছিল, তারা এর পেছনে সক্রিয়ভাবে আছে। মহারাষ্ট্রের এখানে আরও উঠে এসেছে যে শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর এ লাটুরের অত্যন্ত জনপ্রিয় কোচিং প্রতিষ্ঠান রেনুকাই কেমিস্ট্রি ক্লাসেস তার প্রতিষ্ঠাতা ও শিক্ষক, যিনি শিক্ষকদের কাছে এম স্যার মানে মোটেগাঁওকর স্যার, সংক্ষেপে এম স্যার নামে বহুল পরিচিত। এখানে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। সিবিআই আদালতের কাছে জমা দেওয়া তথ্যে জানিয়েছে যে তার মোবাইল ফোন থেকে হাতে লেখা কেমিস্ট্রির মানে রসায়নের 132টারও বেশি প্রশ্নের ছবি উদ্ধার করা হয়েছে। হাতে লেখা, মাথায় রাখবেন। এই হাতে লেখাটা সিবিআই এর দাবি নিট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই এই পাওয়া এই প্রশ্নগুলোর মধ্যে, মানে তারিখ তো দেখা যাচ্ছে সেখানে, কবে সেখানে এন্ট্রি হয়েছে মোবাইলে, তাতে দেখা যাচ্ছে যে 132টার বেশি প্রশ্নের মধ্যে 111টা প্রশ্ন একেবারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর এনটিএর আসল মাস্টার প্রশ্নপত্রের সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। এবং সিবিআইয়ের অভিযোগ যে এই এনটিএ প্যানেলের প্রশ্নপত্র যারা প্রস্তুত করেছেন সেই দলের সদস্য পিভি কুলকার্নির কাছ থেকে চিকিৎসক একজন ডাক্তার মনোজ শিরুরে তার মধ্যস্থতায় প্রায় 5 লাখ টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেছিলেন মোটেগাঁওকর। মানে যারা প্রশ্ন তৈরি করেছিলেন এনটিএ, সেই এনটিএর এক প্রশ্ন প্রস্তুতকারী দলের অন্যতম সদস্য পিভি কুলকার্নির কাছ থেকে একজন চিকিৎসক মিডলম্যান তার মধ্যস্থতায় 5 লাখ টাকার বিনিময়ে তাকে ঘুষ দিয়ে মোটেগাঁওকর এইগুলো এই প্রশ্নপত্রগুলো পেয়েছেন। এদের বিচার ফাস্ট ট্র্যাকে করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এদের অতি দ্রুত যাতে বিচার সম্পন্ন করে পুরো দলকে শাস্তি দেয়া যায় সেই ব্যাপার হচ্ছে। এখন বর্তমানে আইনি স্থিতি এই ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মামলাটি বর্তমানে দিল্লির বিশেষ সিবিআই আদালতে রাউজ এভিনিউ স্পেশাল সিবিআই কোর্ট সেখানে বিচারাধীন রয়েছে। কেন্দ্র সরকার কর্তৃক আনা নতুন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস আইনের অধীনে কঠোর ধারায় চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই সেটা পেশ করা হবে। আইনি বিশেষজ্ঞদের মতে শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে করার সিদ্ধান্ত যেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছে। এইবার একটু ছোট্ট করে বলি, রাহুল গান্ধীর এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাহুল গান্ধীর কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাহুল গান্ধী, যিনি প্রথমেই বলেছি যে তিনি এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মন্ত্রী, এমনকি প্রথমে একবার বলেছিলেন নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে, তারপর তিনি আবার বলেছেন যে এখানটাতে পদত্যাগ করতে হবে
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু এই পদত্যাগের এখন এইটা বেরিয়ে আসার পর যে এই ঘটনার সাথে জড়িত রয়েছে কংগ্রেসের কিছু মানুষজন, কংগ্রেসের কিছু নেতৃস্থানীয় নেতা যারা কোচিং সেন্টার ব্যবসার সঙ্গে যুক্ত, তারপরে তিনি বলেছেন রাহুল গান্ধী তার হম্বি তম্বি আপাতত বন্ধ। এবং তিনি বলেছেন তার সঙ্গে যখন এই মোটে গাঁওকরের ছবি দেখানো হয়েছে তখন তিনি বলেছেন রাজনীতি যারা করে তাদের বিভিন্ন লোকের সাথে ছবি তুলতে হয়, ছবি উঠে যায়, সুতরাং এই ব্যাপারটায় তার কোনো ভূমিকা নেই। বরং তিনি চেয়েছেন যে এদের বিচার দ্রুত করা হোক, কোনো রাজনৈতিক রং না দেখে। কিন্তু তাকে যখন ছবি দেখানো হয়েছে যে এদের সাথে তিনি এবং অন্যান্য কংগ্রেস নেতারা তারা রয়েছেন, তাদের আশেপাশে এরা সব রয়েছে, তখন রাহুল গান্ধীর হম্বিতম্বি যেটা গত বেশ কিছুদিন ধরে করছিলেন সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। তার হম্বিতম্বি এখন বন্ধ। এবং আগামী দিনে যখন এই কেস যখন বিচারের মধ্যে আসবে তখন দেখা যাবে আরও অনেকে হয়তো ফেঁসে যেতে পারেন। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ। আপনারা জানেন যে দিল্লিতে অলরেডি প্রোটেস্ট শেষ হয়ে গিয়েছে, ককরোচ জনতা পার্টির দ্বারা সংগঠিত যে প্রোটেস্ট সেটা। কিন্তু এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে যে 31 জুলাই, 1 আগস্ট এবং তার সঙ্গে 4 আগস্ট, এই তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই দুটো দিন প্রথমে বেরিয়ে গিয়েছে। তো সেই দুটো দিনে কি হলো দিল্লিতে? একদম প্রত্যেকটা জায়গাতে দিল্লিতে সিআরপিএফ জওয়ান থেকে র্যাফ তাদের সবাইকে ডিপ্লয় করা হলো এবং এমন সংখ্যায় ডিপ্লয় করা হলো যে ছবিটা দেখছেন আপনারা, একদম আমরা সেই ছবিটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। তার কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে এত পরিমাণ পুলিশ ফোর্স থাকে, কিন্তু সেখানে কি হচ্ছে? সেখানে শুধুমাত্র একটা মোর্চা হচ্ছে, শুধুমাত্র একটা সম্মেলন হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। এবং অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি E20 ব্লেন্ডেড যে পেট্রোল সেটার বিরুদ্ধে একটা কনস্টিটিউশন ক্লাবে গতকাল আমরা দেখতে পেয়েছি যে তিনি একটা সম্মেলন করেছিলেন। তো সেই সম্মেলনটায় তিনি বলেছিলেন যে যারা আসতে পারবেন তারা আসবেন, যারা আসতে পারবেন না তারা অনলাইনে যুক্ত হবেন, এবং সেটা হয়ও শেষ পর্যন্ত। কিন্তু সেখানে সেটা হওয়ার আগে যে ধরনের একদম ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জায়গাটাকে ঘিরে ফেলে পুলিশ, এবং এত সংখ্যক পুলিশ সেখানে জড়ো হন কনস্টিটিউশন ক্লাবে, সেটা রীতিমতন কিন্তু একটা যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ জায়গাটাকে ঘিরে ফেলবার মতন। এবং সবার হাতে লাঠি ছিল, সবার হাতে প্রতিরোধ করার মতন জায়গা তৈরি হয়েছিল। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে পুলিশ খুব ভয় পাচ্ছে সেটা যেমন একটা জায়গা, প্রশাসন খুব ভয় পাচ্ছে সেটা যেমন একটা জায়গা। তার সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিই। 31 জুলাই তেহসিন পুনাওয়ালা তিনি বলেছিলেন যে আমরা গাড়ি নিয়ে যাব এবং মার্চ করব সংসদ ভবনে। আপনাদের সেই খবর আমরা জানিয়েছিলাম। কিন্তু সেই তেহসিন পুনাওয়ালা তিনি একজন কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেতা নন, কংগ্রেস সমর্থক। বিভিন্ন টিভি চ্যানেলে বসে তিনি ইথানল মিশ্রিত যে পেট্রোল বিক্রি হচ্ছে সেটাকে নিয়ে বহুদিন ধরেই চর্চা করছেন, সেটা বিরোধিতা করছেন, এবং তিনি এই ডাকটা দিয়েছিলেন। কিন্তু তার পরবর্তীতে তিনি আবারও একটি ভিডিও বানান এবং সেখানে তিনি জানান যে আমার যে ইনস্টাগ্রাম পেজ সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে এই সংক্রান্ত, এবং তার পরবর্তীতে আমাকে একদম সরাসরি বলা হয়েছে যে আমি যাতে এই ধরনের মার্চ না করি, সংসদ চলো মার্চ। তো সেই ক্ষেত্রে আমি এই ধরনের মার্চটা করছি না। আমি যেটা করব, রাজঘাটে গিয়ে, যেখানে মহাত্মা গান্ধীর, আমাদের দেশের জনক, তার যেখানে স্মৃতিসৌধ রয়েছে, যেখানে কয়েকদিন আগে রাহুল গান্ধী গিয়েছিলেন রাজঘাটে, তো সেখানে আমি যাব এবং সেখানে গিয়ে একদিনের জন্য, অর্থাৎ তার যেদিন করার কথা ছিল এই সম্পূর্ণ অভিযানটা, সেদিনের জন্য শুধুমাত্র আমি গিয়ে মৌন ব্রত পালন করব এবং প্রতিবাদ স্বরূপ আমি হাঙ্গার স্ট্রাইক করব, এইটা তিনি জানিয়েছিলেন। কিন্তু যেদিন তিনি যাবেন 31 জুলাই, সেদিন হঠাৎ করেই তার বাড়িতে সকালবেলা পুলিশ চলে আসেন এবং তাকে হাউস অ্যারেস্ট করে ফেলা হয় যে আপনি যেতে পারবেন না রাজঘাটে, আপনি যেতে পারবেন না, তার কারণ আপনাকে ডিটেইন করা হচ্ছে। পুলিশ এইভাবে তাকে ডিটেইন করে এবং সেই ভিডিও কিন্তু তিনি আপলোড করেছেন। 9:30 बजे पुलिस आ गई, पुलिस ने मुझे डिटेन कर दिया, अंडर हाउस अरेस्ट। आप नहीं जा सकते, आप अंडर हाउस अरेस्ट है।
बिल्कुल नहीं जा सकते। वो कह रहे कि मेरे, क्योंकि मैंने सोशल मीडिया पे डाला कि मैं करने वाला, हजारों की भीड़ आ रही, ये उनका मानना था, ये उनके इंटेलिजेंस था। तो उन्होंने मुझे हाउस अरेस्ट मिला, पर कोई दस्तावेज मुझे भारत सरकार ने नहीं दिया। नितिन गडकरी जी को इस सवाल का जवाब देना चाहिए कि एथेनॉल से क्यों डरते हैं। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে মোদী সরকার বেকায়দায়, এইটুকু কিন্তু অন্তত বোঝা যাচ্ছে। তা না হলে এই যে E20 পেট্রোল, সেটা তো একটা নতুন একটা বিষয় এবং সেটাকে নিয়ে এত পরিমাণ মানুষও রাস্তায় নামতে পারবেন না। কিন্তু এই বিষয়টা এতটাই গুরুতর ভাবে দেখছে বা প্রতিহত করার চেষ্টা করছে প্রথম থেকেই সরকার, যেটা হয়তো একদম সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হয়েছিল 6ই জুন, সেই দিনটাতে তারা এতটা সিরিয়াসলি নেয়নি এবং তাই জন্যই হয়তো 25শে জুলাই এসে ধর্মেন্দ্র প্রধান, দেশের শিক্ষামন্ত্রী, তাকে ইস্তফা দিতে হলো। এবং সেখান থেকে এই মুহূর্তে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করে মধ্যবিত্ত মানুষের গাড়ি কিংবা একদম নিম্ন মধ্যবিত্ত মানুষের গাড়ি, সেগুলো অবশ্যই খারাপ হচ্ছে। উচ্চবিত্ত যারা রয়েছেন তাদেরও গাড়ি খারাপ হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা আপনাদেরকে খবর জানিয়েছিলাম, সৌরভ যোশী সরাসরি তিনি জানিয়েছিলেন যে তার গাড়ির মাইলেজ খারাপ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে একদম সরাসরি যে ছবিগুলো উঠে আসছে সারা দেশ থেকে, এবং আপনারা ইতিমধ্যেই জানুন যে E20 জনতা পার্টি বলে একটি যে পেজ খোলা হয়েছিল, সেটাকে পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এক্স হ্যান্ডেলে এবং তার সঙ্গে অন্যান্য সোশ্যাল হ্যান্ডেলে গেলে আপনারা সেটা দেখতে পাবেন, ইনস্টাগ্রাম থেকে উড়িয়ে দেওয়া হয়েছে সেই পেজটা। এরকম ঘটনা আপনারা মনে করে দেখুন যে ককরোচ জনতা পার্টি, তাদের সঙ্গে করা হয়েছিল। প্রাথমিক যখন একদম এই পার্টিটা আসে, এই সংগঠনটা আসে, তৎকালীন সময় আমরা দেখতে পেয়েছিলাম যে একদম তাদের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা, সেটাকে উড়িয়ে দেওয়া হয় হঠাৎ করে। এবং সেই ক্ষেত্রে ককরোচ ইজ ব্যাক বলে একটি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট তারা নতুন করে খোলে, কিন্তু তারপর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা সেই অ্যাকাউন্ট আবার ফিরেও পায়। তো এই সামগ্রিক ঘটনাগুলো কিন্তু এই E20 জনতা পার্টি যে পেজ, তাদের সঙ্গেও ঘটতে শুরু করেছে। অন্যদিকে একদম সরাসরি কিন্তু নিতিন গডকরি, তিনি একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিটেন ভাবে দিয়েছেন। তিনি এর আগে বলেছিলেন যে 3 to 5% চেঞ্জেস হবে আপনাদের মাইলেজ এই E20 মিশ্রিত পেট্রোল ব্যবহার করার জন্য। তো সেই ক্ষেত্রে এখন তিনি রিটেন ডকুমেন্ট দিয়েছেন 2 to 6%, অর্থাৎ একদম 6%ই তিনি বলতে চেয়েছেন। তার কারণ আমরা যারা গাড়ি চালাই তারা বুঝতেই পারছেন যে একদম সরাসরি আমাদের নিজেদের অভিজ্ঞতা কিংবা যে কারোর থেকে যারা গাড়ি চালান রেগুলার বেসিস, তাদের থেকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন, সেটা বাইক হতে পারে, সেটা স্কুটি হতে পারে, সেটা গাড়ি হতে পারে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এই E20 পেট্রোল ব্যবহার করার পর থেকে আর যাই ক্ষতি হোক বা না হোক, সেটা মাইলেজটা কিন্তু কমেছে। মাইলেজ বলতে 1 লিটার তেল ভরলে আগে তার গাড়ি বা বাইক যেটাই, সেটা যত কিলোমিটার যেত তার থেকে এখন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। একটা সেকেন্ড হ্যান্ড বাইকও যিনি চালান, তার কাছে কিন্তু অবশ্যই তার সেইটাই কিন্তু সমস্ত, অর্থাৎ তার সমস্ত টাকা দিয়ে সেইটাই তিনি কিনতে পারবেন এবং সেটা তিনি এফোর্ড করতে পারবেন বলে তিনি কেনেন বিষয়টা। এবং অবশ্যই প্রত্যেকটা বাড়িতেই আজকাল বাইক বা স্কুটি বা সমস্ত কিছুই থাকে, এবং যার বাড়িতে আরেকটু সামর্থ্য বেশি তিনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন, তার যার আরেকটু সামর্থ্য বেশি তিনি একটা ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনেন। কিন্তু গাড়ি কেনার পর, সমস্ত পুঁজি লাগিয়ে গাড়ি কেনার পর যদি সরকারের এই হুইমজিক্যাল মাইন্ডের জন্য হঠাৎ করে E20 পেট্রোল নিয়ে চলে আসার জন্য কারো গাড়ি খারাপ হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তো তার একদম সরাসরি এর বিরোধিতা করতেই হবে। এবং সেই করতে যাওয়ার সময় একদম যদি এই ধরনের পুলিশ ফোর্স ডিপ্লয় করা থাকে, তাহলে তো অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি। এবং আগামী 4 তারিখ 4 আগস্ট দিল্লির যে ট্যাক্সি ইউনিয়ন, তাদের পক্ষ থেকে সংসদ চলো মার্চের ডাক দেওয়া হয়েছে, সেটাও এই মুহূর্তে যা খবর, দিল্লি পুলিশ কিন্তু কোনো মতেই সেটাকে সাফল্যমণ্ডিত করতে দেবে না। আপনারা বুঝতেই পারছেন স্বভাবতই এই কাজগুলো করা হচ্ছে, তার কারণ দিল্লি পুলিশ কিংবা কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে অনেকটা স্ট্রিক্ট। যে কোনো ধরনের আন্দোলন দিল্লিতে বা যন্তর মন্তরে হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এই ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অনেকটাই শিক্ষা নিয়েছে। এবং অন্যদিকে আরেকটা বিষয়, যেটা যারা দেশের মানুষ, যারা দেশের জনতা, যারা নিজেদের সমস্যাটাকে মেনে নিয়েই চলতো, যারা নিজেদের সমস্যাগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করেই চলতো, তারা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে
খানিকটা হলেও সাহস পেয়েছে যে আমরা যদি সঠিকভাবে আমাদের সমস্যাটা অ্যাড্রেস করতে পারি, লাগাতার করতে পারি, তাহলে হয়তো সরকারও মাথা নোয়াতে বাধ্য হতে পারে। সেই জায়গাটা কিন্তু একদম সরাসরি উঠে এসেছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা দিল্লিতে কি বিশাল পরিমাণ পুলিশ ডিপ্লয় করা হয়েছে শুধুমাত্র একটা কনস্টিটিউশন ক্লাবে সম্মেলন হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল সেই সম্মেলনটা করছেন তাই জন্য, এবং যেটা আগের থেকে পারমিশন নেওয়া ছিল, না হলে তো করতে দেওয়া হতো না। তো সেইটার জন্য এত পরিমাণ পুলিশ, এত পরিমাণ সিআরপিএফ জওয়ান, এত পরিমাণ র্যাফ সমস্তটা ডিপ্লয় করা হয়েছে। অন্যদিকে একদম সরাসরি আপনারা জানতে পারলেন যে তহসিন পুনাওয়ালা, যিনি এত বড় নেতাও নয়, যার নাম আপনারা হয়তো অনেক ক্ষেত্রেই শোনেননি, এই E20 পেট্রোলের ক্ষেত্রেই তিনি একদম প্রথম থেকে আন্দোলন করছেন এবং এরকম একটা ডাক দিয়েছিলেন, তাই জন্যই তার নামটা একদম শিরোনামে উঠেছে। তাকে একদম বাড়িতে গিয়ে ডিটেন করে নেওয়া হলো, কোনো কারণ ছিল না। তিনি শুধু বলেছিলেন যে আমি কোনো মার্জ করছি না, আমার পক্ষ থেকে কেউ আসবে না, আমি শুধুমাত্র রাজঘাটে গিয়ে মৌন ব্রত পালন করব এবং অনশন করব, অর্থাৎ হাঙ্গার স্ট্রাইক। সেই কথাটাতেই কি এই মুহূর্তে একটা প্যালপিটেশন কিংবা অ্যাংজাইটি তৈরি হয়েছে মোদী সরকারের? আমরা জানি না, সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে। এই সামগ্রিক অভিযোগটা কিন্তু তহসিন পুনাওয়ালা করেছেন যে তাকে ডিটেন করে নেওয়া হয়েছে এবং তাকে একদম সরাসরি যেতে পুলিশ বাধা দিয়েছে, তাই জন্য তিনি সেখানে যেতেও পারেননি। আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে